আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যেই নামে আমাকে চেনো, আজকে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অনার্স ডিপার্টমেন্টের ফিজিক্স এর স্পেশাল সাবজেক্ট বলবিদ্যার চমৎকার 1 নাম্বার সাজেশন ক্লাস নিয়ে। আজকে আমাদের সাজেশন ক্লাসে আমরা বলবিদ্যার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং ইম্পর্টেন্ট একটা সাজেশন অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মেকানিজম এখানে আমাদের শিখতে হবে। তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, টপিকটার নাম লিখে রেখেছি। টপিক 1, ভেক্টর রাশির ডট গুণ এবং ক্রস গুণ। তো এই আজকের যে সাজেশন ক্লাস, সেই সাজেশন ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমাদের সবার একটু মন টন খারাপ হয়েছে, বিশেষ করে আমারও বেশি খারাপ হয়েছে, কারণ আজকে ক্লাসটা শুরু হয়েছে 10টার দিকে, কিন্তু ক্লাস নিতে পারি নাই। প্রচুর নেট সমস্যা, ওয়াইফাই সমস্যার জন্য ওয়াইফাইতে তো ক্লাস নেওয়া গেল না, এমবি দিয়েও নিতে পারলাম না। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা ওয়েট করলাম। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু এমবি দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। প্রায় 11টা বেজে গেছে, 1 ঘন্টার মতো আমাদের প্রায় আজকে অনেক লং টাইম আমরা ওয়েট করলাম। তো আমি তোমাদেরকে যে বিষয়টা এখন আজকে বলবো সেটা হচ্ছে আমাদের যে সাজেশন ক্লাস, সেই সাজেশন ক্লাসের মূল থিমটা কি। সাজেশন ক্লাসের মূল থিম হচ্ছে আমাদের অধ্যায়ভিত্তিক যেই টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার মতো, সেই টপিকগুলো আমরা এই সাজেশন ক্লাসে মূলত আলোচনা করব। এবং এই সাজেশন ক্লাসের যে রেকর্ড লিঙ্কগুলো ইউটিউবে সাজেশন ক্লাস লিঙ্ক এই আকারে থাকবে। আর আমাদের পুরো অধ্যায়ের যেই ওভারঅল বেসিক আলোচনা, এটা থাকবে ম্যারাথন ক্লাস। আমরা তোমাদেরকে এই 3টা ক্যাটাগরিতেই সারা বছর পড়ানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ করব। ম্যারাথন ক্লাস এবং হচ্ছে সাজেশন ক্লাস এবং হচ্ছে আমাদের উইকলি এক্সাম। তো আমরা ম্যারাথন ক্লাসগুলোই করতেছিলাম এতদিন। আজকে আমাদের সাজেশন ক্লাস শুরু হইলো ফিজিক্সের বলবিদ্যা অধ্যায় দিয়ে। তো আশা করি এই সাজেশন ক্লাসগুলোর প্রতিটা ক্লাস যদি মনোযোগ দিয়ে আমরা করতে পারি, আমাদের ওই অধ্যায়টা মোটামুটি কভার। আমাদের সিলেবাস অনেক বড়, পড়া অনেক বেশি, এজন্য সিলেবাস যেহেতু বড়, পড়া অনেক বেশি, এজন্য এটা খুব সুন্দর করে মানে একটু ইমিডিয়েটলি তাড়াতাড়ি শেষ করার জন্যই আমাদের এই সাজেশন ক্লাসের পর্বটা নিয়ে প্রোগ্রাম শুরু করা। তো আমি যেটা বলি, তোমরা যদি কোনো একটা অধ্যায়ের শুধুমাত্র সাজেশন ক্লাসটাই করো, বেসিক ক্লাস যদি ম্যারাথন ক্লাস যদি না করো, সাজেশন ক্লাসে জাস্ট করো, তাহলে মোটামুটি ওই অধ্যায় সম্পর্কে তুমি ভালো একটা ধারণা নিতে পারবা, মোটামুটি লিখতে পারো পরীক্ষার জন্য। কারণ এই সাজেশন ক্লাসে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করা হবে, শুধুমাত্র পরীক্ষার ইম্পর্টেন্ট টপিক। আর ম্যারাথন ক্লাস হচ্ছে A to Z সব আলোচনা করা হবে। তো দুইভাবেই পড়াচ্ছি, এখন যেটা তোমাদের কাছে ইজি হবে বা যেটা তোমাদের উপকার হবে সেটাই তোমরা গ্রহণ করবা। তো আমি আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করব। মোটামুটি ক্লাস নেওয়ার মতো স্পিড আছে, এমবি 100-র কাছাকাছি স্পিড আশা করি নেওয়া যাবে। তো আমি শুরু করতেছি। তো আমাদের যে কোয়ান্টাম প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, লেখা আছে যে সাজেশন ক্লাস বলবিদ্যা ভেক্টর বিশ্লেষণ। আর আজকে এই ক্লাসটা শুরুতে আমি একটা কথা বলি। কথাটা হচ্ছে, এই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি, এখানে ক্লাসে মোটামুটি আসো অনেকেই, মোহাম্মদ আবু হাসান, মিতুন, নাবিলা, নাহিদা, নিশি, পিয়াস, তারপর হচ্ছে রেশমি, শুভেন্দু মণ্ডল এবং সবার শেষে নওশিন। সত্যি কথা বলতে একটা কথা খুব ইন্টারেস্টিং, আজকে ক্লাসে আমি তোমাদের বলতেছি, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, আবু হাসান ক্লাস রেকর্ড হচ্ছে। তোমাদের এই যে যারা আমার ক্লাসে এখন বর্তমানে আসো, শুধুমাত্র একজন ছাড়া কারোর সাথেই আমার সম্পর্ক এসএসসি বলো বা এইচএসসি বলো ছিল না। শুধুমাত্র একজনের সাথেই আমার পরিচয় আছে, তার নাম হচ্ছে নওশিন। তোমরা দেখতে পাচ্ছ সবার শেষে তার নামটা লেখা নওশিন। তো নওশিনই শুধু আমার কাছে এইচএসসি থেকে লেখাপড়া করছে। আর তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই হচ্ছে অনার্স ডিপার্টমেন্টে আমার সাথে তোমাদের পরিচয় বা এগুলো করতেছো। আরেকটা ইন্টারেস্টিং কথা এই যে আজকে সাজেশন ক্লাস, এজন্য বলতেছি যে দিন নওশিন আমাকে বলছিল যে স্যার অনার্সের কোনো সাবজেক্ট পড়ান কিনা। তো আমি আসলে মানে প্রশ্নটা এরকমভাবে পাই নাই। নওশিন জাস্ট বলছিল যে স্যার ফিজিক্সের একজন টিচার আমার লাগবে, আপনি তো আমাদেরকে ইন্টারে পড়াইছেন, আমি তো এখন অনার্সে ভর্তি হয়েছি, আমার তো ফিজিক্সের একজন টিচার প্রয়োজন। ঠিক ওই কথাটা শোনার পর আমি তো বলছি যে আমি একটু চিন্তা করি, তারপর উত্তর দিব। দেন আমি কতক্ষণ চিন্তা করলাম যে আমি তো আসলে এতদিন যে পড়াইছি
শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি দিয়ে পড়াইছি, অনার্স ব্যাচের তো ক্লাস করাইনি। তো নৌসিনের ওই কথাটার পর আল্লাহর রহমতে আমি একটা নিয়ত করছি যে হ্যাঁ আমি এখন থেকে অনার্সের স্টুডেন্টদেরকে পড়াবো ইনশাল্লাহ। আল্লাহর নামে শুরু করছি, এই পর্যন্ত আল্লাহর রহমতে অনেক অনেক সাপোর্ট, অনেক অনেক সাড়া পেয়েছি, আল্লাহ তাআলা কবুল করছে এবং আমার এই স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে এবং সত্যি হচ্ছে। এটা আমি অনেক অনেক হ্যাপি, অনেক অনেক খুশি, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া করি। আমার একটা কথাই মনে পড়ে বারবার যে নৌসিন ওই দিন যে কথাটা বলছিল যে স্যার আমার ফিজিক্সের একজন টিচার লাগবে, এর আগ পর্যন্ত অনার্স ডিপার্টমেন্টের ক্লাস আমি নিব জীবন আমি কল্পনা করিনি। সিরিয়াসলি বলতেছি, আমি 2021 সাল থেকে যেহেতু পড়াচ্ছি অনলাইনে, তোমরা জানো 2021 সাল থেকে 2026 সাল এই বছর এখন পর্যন্ত, এতদিন পর্যন্ত আমার কোনো চিন্তাই ছিল না যে আমি অনার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে পড়াবো, বাচ্চাদের পড়াবো। আল্লাহর রহমতে একটা একটা উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তো নৌসিনের ওই কথাটার পর আমার একটা নিয়ত আসে যে নৌসিন যেহেতু বলছে একটা ফিজিক্স টিচার লাগবে, তো আমিও তো ফিজিক্সে ইন্টারে পড়াইছি, আমি একটু চেষ্টা করি ইন্টারের পর অনার্সে একটু ফিজিক্স পড়ানো যায় কিনা। আল্লাহর রহমতে আল্লাহ নাম নিয়ে শুরু করছি, এখন মোটামুটি তোমাদের এই এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করতেছি। তো ক্লাসটা শুরু হয়েছে আমাদের অগাস্টের 1 তারিখে, তোমরা জানো আমার জন্মদিন ছিল ওই দিন। আজকে হচ্ছে অগাস্টের 23 তারিখ, রবিবার। তো অনেক অনেক স্বপ্ন নিয়ে শুরু করা, অনেক অনেক ড্রিম। তো আমি অনেক অনেক হ্যাপি যে আজকের এই ক্লাসটাতে অনেক অপেক্ষার পর নৌসিন জয়েন করছো। আমি আসলে নৌসিনকে নিয়ে চাচ্ছিলাম প্রথম ক্লাসটাই করাবো, কিন্তু সামহাও একটু সমস্যার জন্য নৌসিন আসতে পারে নাই। তো আজকে সাজেশন ক্লাসের প্রথম ক্লাসেই নৌসিন আসে, আমি নৌসিনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এতদিন লং টাইম আমার এখানে ছিলা। আমাকে চিনো না, তোমরা জানো না, জাস্ট আমাকে বিশ্বাস করছো যে হ্যাঁ আমি পড়ানোর চেষ্টা করতেছি। অনেক কষ্টে তোমরা আমার এই ক্লাসগুলো দেখতেছো এবং চেষ্টা করতেছো আমাকে অফলাইনের মতোই সুন্দরভাবে সাপোর্ট দিয়ে এবং আমাকে আমার এই পরিশ্রমটাকে গুরুত্ব দিয়ে ক্লাস করার জন্য আমি অনেক অনেক হ্যাপি এবং অনেক খুশি। এবং আমি আশা করি আমি যতদিন বেঁচে আছি এবং ইনশাল্লাহ এই সেক্টরে আছি, তোমাদের অনার্সের যে 4টা বছর আল্লাহর রহমতে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটুকু দিয়ে এবং যতটুকু সম্ভব তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা দোয়া করিও যাতে আমি সুন্দরভাবে তোমাদের সাপোর্ট দিতে পারি এবং সুন্দরভাবে প্রতিটা দিন পড়াতে পারি এবং যতটা হেল্প লাগে ডে বাই ডে করতে পারি ইনশাল্লাহ। তো এই বলে আমি তোমাদের কাছ থেকে আজকে এতটুকু দোয়া নিচ্ছি বা দোয়া চাচ্ছি, তোমরা সবসময় দোয়াটুকু করো। আর আমি কথা বলবো না, আমরা এখন ক্লাস শুরু করি। তো শুরু করতেছি আমাদের আজকে সাজেশন ক্লাসের প্রথম অংশ, টপিক 1, ভেক্টর রাশি, ডট গুণ এবং ক্রস গুণ। তো সাজেশন ক্লাসের আমরা শুরুতেই আমরা যেই প্রশ্নটা নিয়ে হাজির হচ্ছি, এইটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে 2004 সালে এসেছিল। খুব আগের প্রশ্ন, কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের এই প্রশ্নটা। তো মনোযোগ দিও, শুরু করতেছি ক্লাস। জাতীয় বিশ্ববিদ্যালয় 2004 সালে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা আমি সুন্দর করে তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখবা। এবং এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের একটু মেকানিজম শিখতে হবে এবং আমাদের ভেক্টর সম্পর্কে ভালো কনসেপ্ট থাকতে হবে এবং আমাদের অনেক মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করতে হবে। এখানে অনেক অনেক কিছু শেখার আছে। তো সবাইকে বলতেছি ক্লাস যেহেতু শুরু হয়েছে মাত্র, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা স্পষ্ট আছে কিনা আমাকে এই মুহূর্তে জানাও। আশা করি সব ঠিক থাকলে ক্লাস আমরা ভালো উপভোগ করতে পারবো ইনশাল্লাহ। সব কিছু ওকে? একটু কথা বললে ভালো হইতো। সবার এখানে ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। শুরু করলাম। কোশ্চেন হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর। থ্যাংক ইউ রেসপন্স করছো নৌসিন সহ, থ্যাংক ইউ সো মাচ। এবিসি 3টা ভেক্টর, এই ভেক্টরগুলো একটি সামান্তরিক ঘনবস্তুর 3টি বাহু নির্দেশ করলে দেখাও যে অথবা প্রমাণ করো যে উহার আয়তন এ ভেক্টর ডট ভি ভেক্টর ক্রস সি ভেক্টর হবে। এই হচ্ছে প্রশ্ন, আর কিছু দেওয়া নাই। আর এই প্রশ্ন সমাধান করার জন্য কোনো চিত্র দেওয়া ছিল না পরীক্ষার সময়। তো এখন এই যে আমরা প্রশ্নটা এখন পড়লাম, এখন এই প্রশ্নটা পড়ার পর আমাদের তো এই প্রশ্ন সমাধান করার জন্য চিন্তা করতে হবে কিভাবে এটা সহজে সমাধান করা যায়। তোমাদেরকে আমি বলছিলাম যে সবাইকে একটু খাতা কলম নিয়ে রেডি হবা, কারণ এখন আমাদের একটা চিত্র আঁকতে হবে। সবার কাছে কি খাতা কলম আছে এই মুহূর্তে? একটা চিত্র হবে, এটার সমাধান বোঝার জন্য একটা চিত্র আঁকলে তোমার ইজি হবে এটা কনসেপ্টটা বোঝার জন্য। সব খাতা কলম বা পেন্সিল আছে, স্কেল আছে, একটু আমাকে জানাও। আমি এখন চিত্র আঁকবো একটা। আচ্ছা, তাহলে আমরা চিত্রটা প্রথমে তোমাদের দেখাই। হ্যাঁ,
কোশ্চেন জাস্ট এটাই, আর কোনো কিছুই দেওয়া নাই, কোনো ক্লু টু দেওয়া নাই, কোনো ছবিও আঁকা নাই। আমাদের ছবিটা আঁকতে হবে, ছবি এঁকে আমাদের এইটার উত্তর করতে হবে। তো আমি অ্যান্সারের মধ্যে তোমাদের ছবিটা আমি একবার এক ঝলক দেখা দিই, এবং এই ছবিটা আঁকার টেকনিক আমি তোমাদের শেখাবো একটু পরেই। এই হচ্ছে আমাদের ছবি বা ডায়াগ্রাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সারের অংশ, দেখা যাচ্ছে মেবি, দেখতে পাচ্ছ কিছুটা হলেও, একটু মনোযোগ দিবা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ছবির অংশ, অ্যান্সার। এখন কথা হচ্ছে এই অ্যান্সারে যে ছবিটা বর্তমানে তুমি দেখতে পাচ্ছ, হিবিজিবি হিবিজিবি লাগতেছে, কারণ এটা আঁকতে পারলে ভালো হইতো। যেহেতু এখানে তোমার দেখতে একটু অসুবিধা হচ্ছে বা আনইজি ফিল হচ্ছে, আমি তোমাকে হাতে কলমে দেখা দিব, বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আশা করি আঁকতে পারবে ইনশাল্লাহ। সবার এখানে কি স্পষ্ট দেখা যায়? স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে আছে? আমাকে জানাও। আচ্ছা, তাহলে আমরা এখন চিত্রটা আঁকি। চলো, চিত্রটা আঁকলে আমাদের বুঝতে সহজ হবে। হ্যাঁ, চিত্রটা সবাই একটু হাতে কলম এঁকে ফেলি। চলো, আমি তোমাদের চিত্র আঁকার জন্য খাতা কলম নিতে বলছিলাম, আশা করি নিয়েছো। আমিও তোমাদের লগে লগে চিত্র আঁকার জন্য খাতা কলম নিয়ে রেডি হচ্ছি। আমরা এখন চিত্র আঁকবো, ঠিক আছে? আমার লগে লগে চিত্র আঁকবা, আশা করি তোমাদের আঁকাটা হয়ে যাবে। সবাই এখন একটা কাজ করো, প্রথমত এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে ফেলো ঝটপট। সবাই এখন কি করবা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবা, এঁকে ফেলো। হ্যাঁ, আমি আঁকতেছি, বেশি দেরি করা যাবে না। এক্স অক্ষ আঁকবেন এবং এই বরাবর ওয়াই অক্ষ আঁকবেন। আমি একটু জুম আউট করি যাতে চিত্র আঁকা বুঝতে পারেন ইজিলি। হ্যাঁ, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা এঁকে নিলাম, নাম দিলাম এক্স অক্ষ আর নাম দিলাম হচ্ছে ওয়াই অক্ষ, আর এই যে মাঝখানে এটা হচ্ছে 0 বিন্দু। হ্যাঁ, সবার আঁকা হইলে আমাকে বলবেন। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকা শেষ। এবার আমরা যে কাজটা করব, আমরা স্কেল দিয়ে মাপ নিব, 6 সেন্টিমিটার মাপ নিয়ে একটা ফোঁটা দিব। সবাই স্কেল দিয়ে 6 সেন্টিমিটার মাপ দিয়ে একটা ফোঁটা দেন, এখানে একটা বিন্দু দিবেন, বিন্দুটার নাম হচ্ছে ই বিন্দু। আমার লগে লগে আঁকতে হবে, তাহলে বুঝতে পারবেন চিত্রটা আঁকার নিয়ম কি। বুঝতে পারছেন এতটুকু? 6 সেন্টিমিটার, প্লিজ রেসপন্স। বুঝতে পেরেছ? 6, জাস্ট 6 দিবা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা সামান্তরিকের মতো একটু আঁকবো, এইখান থেকে শুরু করব। তো এটা হচ্ছে 5 সেমি দাগ দিয়ে ঠিক এইভাবে তুমি একটা দাগ দাও, এইভাবে 5 সেমি দাগ দিয়ে দাগ দাও এইভাবে। সামান্তরিকে একটা বাহু, এটা হচ্ছে সামান্তরিকে একটা বাহু আঁকলাম। বুঝতে সমস্যা হলে বলবা, আমি তোমাদের টেকনিক ওয়াইজ আঁকাচ্ছি, আশা করি বুঝতে পারবা। যদি ঝামেলা লাগে আমাকে লগে লগে প্রশ্ন করবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন বাকি অংশ দেখাচ্ছি। চিত্রটা আঁকাটা খুব প্রয়োজন, চিত্র আঁকলে ইজি হবে। আচ্ছা, এখন এটা গেল। এরপর হচ্ছে আমাদের এই যে এইটা আমরা আঁকছি না, ঠিক এইরকম ভাবে নিচের দিকে, আরেকটু নিচের দিকে, তখন আমরা এটা মেবি 4 সেন্টিমিটার দাগ দিয়ে ঠিক এইভাবে এইভাবে একটু ঘোরাবো, একটু মোটামুটি ফাঁকা রেখে এইভাবে একটা দাগ দাও, 4 সেমি দাগ দিলেই হবে, ঠিক এই বরাবর 4 সেমি দাগ দাও এইভাবে। এটা আরেকটা ভেক্টর, ঠিক আছে? ট্রাই করো। 3টা ভেক্টর আমরা আঁকতেছি, একটা হচ্ছে এইখানে এই একটা ভেক্টর, আরেকটা হচ্ছে এই ভেক্টর, আরেকটা হচ্ছে এই ভেক্টর। প্রশ্নে আমার এই 3টা ভেক্টর দেওয়া আছে আর কি। তো একটা ভেক্টরকে আমি এ দিব, তো এই ভেক্টরকে এ ধরো, এ ভেক্টর, আর এটাকে ধরবা বি ভেক্টর, এটা একটু বড় হবে, এটা হবে বি ভেক্টর নিচেরটা, আর এই মাঝখানটা হবে সি ভেক্টর। ওকে, এই 3টা ভেক্টর রাশি দেওয়া আছে। এখন এই 3টা ভেক্টর রাশি দিয়ে একটা ঘনবস্তু আঁকতে হবে। আমার এতটুকু কথা ক্লিয়ার বুঝতে পারলে আমাকে জানাও প্লিজ। ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? এতটুকু ক্লিয়ার? এতটুকু আঁকতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি এখন এটা একটু জুম করি, জুমটা ঠিক করি। এবার আমরা একটু সুন্দর করে ঘনবস্তু আঁকার জন্য আবার স্কেলে সেন্টিমিটার মাপ নিয়ে এইভাবে সোজা দাগ দিবা। এই দাগটা হবে এই যে এইখান থেকে স্টার্ট হয়ে যাবে, এখান থেকে শুরু করবা, যখন দাগটা এইভাবে সোজা করে দিবা। তো এই দাগটা মোটামুটি হবে এইভাবে। তুমি যদি দাও 5 দিতে পারো, 0 থেকে 5 সেমি দাগ দিতে পারো চাইলে, বা এখানে যদি চাও 4 দিতে পারো তাও পারো। আমি চাই 4ই দিলাম, যাও 0 থেকে 4 দাও বা 5 দাও, যে কোনো দিলেই হবে। এই এতটুকু 0 থেকে 4 দিবা, সোজা সোজা দাগ দেওয়ার পর এইখানে ই থেকে এটা মিলাই দিবা, ই আর এটা মিলাই দিবা, এই যে ই বিন্দুর সাথে এটা মিলাই দিবে এভাবে। ওকে, পারছো আঁকতে? এটা সোজা দাগ দিয়ে এটা মিলাই দিবা আর কি এভাবে। আর এটা নাম দিবা জেড বিন্দু, এ পয়েন্টের নাম দিবা কি জেড বিন্দু। আর এখানে যে বিন্দুটা হবে এই বিন্দুটার নাম দিবা এফ বিন্দু। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এটা এফ বিন্দু। সবাই আমার লগে লগে দিয়ে ফেলো, চিত্র বেশি করি না, জাস্ট মনে রাখতে পারলেই হবে আর কি। এতটুকু ক্লিয়ার পারছেন?
আঁকতে পারছো তো এতটুকু? কথা বলো। আচ্ছা, এখন এখন পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে এই বরাবর এতটুকু তল আঁকছি, এর তলটা আমার আঁকা শেষ। হ্যাঁ, নিচের এই তলটা আমার আঁকা কমপ্লিট। এখন আমরা উপরের তলটা আঁকতে যাব। উপরের তল আঁকতে গেলে আমাদের এইখান থেকে এই যে বিন্দু থেকে লম্ব আনতে হবে একটা। তো এটা আমরা 6 সেমি দাগিতে পারি চাইলে। 6 সেমি বেশি হয়ে যাবে কি না? 6 সেমি বেশি হবে না। আচ্ছা 6 না, আমি 5.5 ধরলাম। তোমরা 5.5 ধরে দাগ দাও। 5.5 এখান থেকে সোজা দাগ দিবা এই বরাবর, এই যে। এরপরে দাগটা দেওয়ার পরে এইখান থেকে এটা বা মিলাবা, এইটার সাথে এটা ম্যাচিং করাবো এইভাবে। এই যদিও এটা একটু বাঁকা হবে, একটু হয় না পুরোপুরি, সমস্যা নাই, এতটুকু হলেই হবে। হ্যাঁ, এতটুকু মিলাও, 5.5 দিলেই হবে। আচ্ছা, এরপরে যে কাজটা করবেন, এরপরে হচ্ছে এই জায়গা থেকে আপনি একটু সোজা দাগ দিবেন। সোজা যখন দাগটা আমরা দিব, এই দাগটার সাথে এই অংশটার ম্যাচিং হতে হবে। আমি একটু দেখাই এই জায়গাটার মধ্যে। আচ্ছা, আমি এটা একটু দেখাই দিই। এই জায়গা থেকে তল হবে তো, এই যে এই বরাবর একটা সোজা দাগ হবে। আচ্ছা, আমি এতটুকু আঁকা হইলে আমি বলি এটা একটু ম্যাচিং করাইতে হবে। ম্যাচিংটা হচ্ছে এই জায়গা থেকে একটু অনুমানিক এই বরাবর একটা ফোঁটা দিবা, এই বরাবর একটা ফোঁটা দাও, যে এই বরাবর অনুমানিক ফোঁটা দিয়ে দেন তুমি এইটার সাথে এটা ম্যাচিং করাবার। আমার লাইনটা দেখো, বুঝো কিনা? জাস্ট এইখানে একটা তল হবে, এই বরাবর এইখানে একটা ফোঁটা দেয়, যে এই বরাবর ফোঁটা দিয়ে এটা মিলাবার কি, যে এই জায়গাটাও হবে। মিলানোর পরে এইভাবে দেখবা মিলে কিনা। হ্যাঁ, মিলছে। এখন দাগ দিয়ে ফেলো। এখন এইভাবে দাগ দিয়ে ফেলো। বুঝতে পারছো? এই লাইনটা বুঝছো কিনা বলো? এই লাইনটা জাস্ট এইটার সাথে এটা ম্যাচিং করে করে দিবা, তেলি হবে। এরপরে তুমি জাস্ট এইখান থেকে এটা সোজা দাগ দিয়ে মিলাবা, এইভাবে এখান থেকে সোজা দাগ দিয়ে মিলাবা। এই ওকে, এতটুকু ক্লিয়ার? তাড়াতাড়ি বলো, এতটুকু পারছো? রেসপন্স করতে হবে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে এইখান থেকে একটা তল আঁকতে হবে। এই যে এইখান থেকে সোজা এইভাবে এইরকম যেটা আঁকছি না, এইখান থেকে এই যে এই বিন্দু বরাবর এইখানে একটা ফোঁটা দিতে হবে, এই যে জায়গায় মিলাতে হবে আর কি, ফোঁটাটা দিয়ে যাতে মিলে যায়। এই যে দিলাম। হ্যাঁ, মোটামুটি এইভাবেই হবে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যেই জাস্ট আমরা এই দিলাম, এতটুকু দিয়ে দেন আমি এটার সাথে এটা মিলা দিবা। এই ঠিক আছে, মিলিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে এই কোণা দুইটা মিলাই দিবা। এই হয়ে গেছে আমার ঘনবস্তু। দেখো এবার আর হইল কিনা। আমি পয়েন্টের নাম দিচ্ছি। এই পয়েন্টের নাম হচ্ছে জে দিবা, এই পয়েন্টের নাম জে। আবার এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে এইচ দিবা। তারপরে হচ্ছে এখানে একটা পয়েন্ট দিবা জি। তারপরে হচ্ছে ডি দিবা। আর কুই পয়েন্ট আছে না, এই পয়েন্ট লাগবে না, এই পয়েন্টে দিছি, আর লাগবে না। এই হচ্ছে বিষয়। চমৎকার, আপনি তো অনেক ট্যালেন্টেড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বলছো, খুশি হলাম। আমি তো এটা আঁকছি, আমি তো এটা দেখে দেখে বই থেকে আঁকছি। বই থেকে আগে মুখস্থ করছি যে কোন জায়গা থেকে কোন জায়গা দিলে কি কি হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা আঁকতে পারছো তো সবাই এতটুকু, যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এবার দিলাম হইলো। এখন এইটা হচ্ছে এইখান থেকে বাইরে দিবা ডট ডট, এই যে ডট ডট দিয়ে এবার দিবা। এটাকে বলবো আর কি উচ্চতা, ঘনবস্তুর উচ্চতা। এখান থেকে এই এতটুকু শেপ থেকে যতটুকু উচ্চতা এইচ, এই যে এইচ হবে নিচে এতটুকু তল থেকে। এই হচ্ছে চিত্র আঁকার নমুনা আর কি। চিত্রটা আমার ওরকম পুরোপুরি হয় না, এখানে একটু বাঁকা হইলে ভালো হতো, এটা একটু বাঁকা হইলে সুন্দর হইতো। যাই এতটুকু। এরপর হচ্ছে কোণগুলো আঁকতে হবে। এই যে এখানে একটা কোণ দিবা আর এইখানে একটা কোণ দিবা। হ্যাঁ, এই কোণটা হবে আলফা আর এই কোণটা হবে বিটা। এই যে এই কোণটা বিটা। শেষ, চিত্র আঁকা হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব চিত্র দেখে। আর কিছু লেখার বাকি নাই, মোটামুটি এতটুকুই আমার চিত্র। দেখো সবাই কি চিত্রটা আঁকতে পারছো? চিত্র কি আঁকা হয়ে গেছে তোমাদের? ওকে, অনেক কষ্টে তোমরা চিত্র আঁকছো, জানি না চিত্র দেখতে পাইছো কিরকম, যেহেতু এমবিতে ক্লাস করতেছি। কারো বাকি আছে? মিতু, রেশমি, নিশি, পিয়াস, শুভেন্দু, নৌসিন আঁকছো? সবাই একটু বইলো। বাকি আছে কারো? ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি
আমাদের এই যে আমি হাতে আঁকা যে ছবি মিলে কিনা, এই যে থ্যাংক ইউ নৌসিন বলছো, খুশি হলাম। এই যে হাতে আঁকা যে ছবিটা, এই ছবিটার সাথে মিলাইতে হবে, দেখি মিলিছে কিনা। হ্যাঁ দেখো আমার এই যে আমি যে এইটা আঁকছি, এটা তো আমি স্টেপ বাই স্টেপ মুখস্থ করে আঁকছি, আর এটা আমি ছবি দেখে, বইয়ের ছবি দেখে আঁকছি, তো এটা সুন্দর হয়েছে। এটার শেপটা একটু সুন্দর, এটা একটু অসুন্দর, মানে এটা নোট করার সময় একটু সুন্দর ডিজাইন করে আঁকছিলাম, তো এটা আর কি অসুন্দর, সমস্যা নাই, এভাবে আঁকলেও হবে, এটাও মেইন আর কি। ঠিক আছে, তাই আমাদের আর কিছু বাকি নাই, মোটামুটি কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমাদের প্রমাণে। যখন আমাদের চিত্র আঁকা কমপ্লিট, এখন আমরা চিত্র থেকে কিছু বিবরণ লিখব। প্রথমত কি, তেমন কোনো বিবরণ না, জাস্ট আমরা ওই উদ্দীপকে ছিল সেভাবে আমরা উদ্দীপকের বিবরণটা তুলে ধরবো। 3টা বাহু যেটা ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করছে, তো লিখতেছি যে চিত্রে প্রদর্শিত একটি সামান্তরিক ঘনবস্তুর 3টি বাহু যথাক্রমে একটা হচ্ছে ও থেকে ই, একটা ভেক্টর বি ভেক্টর, সরি, আরেকটা হচ্ছে ও থেকে ডি, একটা ভেক্টর এ ভেক্টর, আর একটা হচ্ছে ও থেকে এফ, আর একটা ভেক্টর সি ভেক্টর। এই 3টা ভেক্টর দিয়ে প্রকাশ করা হলো। দেখো তোমরা এই যে ব্যাপারটা বলছে, চিত্রে প্রদর্শিত একটি সামান্তরিকের ঘনবস্তুর 3টি বাহু যথাক্রমে ও ডি, ও ই আর ও এফ, এই 3টা ভেক্টর রাশি, এবং এই 3টা ভেক্টর রাশি যদি 3টা বাহু নির্দেশ করে, একটা এ ভেক্টরের বাহু, একটা বি ভেক্টর বাহু, একটা সি ভেক্টর বাহু, এবং এদের মান হচ্ছে এখান থেকে এতটুকু, আর দিক হচ্ছে কি, এই যে এই ভেক্টরটা বাম থেকে ডান দিকে, এটা এই দিক থেকে এই দিকে, আর এটা এই দিক থেকে এই দিকে। তো এই 3টা ভেক্টর দ্বারা মান ও দিক দুইটা নির্দেশ করে, একটা ঘনবস্তুর 3টা ভেক্টর দ্বারা মান ও দিক নির্দেশ করে। এ হচ্ছে এতটুকু বিবরণ। দেখো তো বিবরণ এতটুকু বুঝতে পারছো কিনা? 3টি ভেক্টর দ্বারা ঘনবস্তু 3টি বাহু নির্দেশ করে, একটা এ, একটা বি, একটা সি। বুঝতে পারছো? স্টেপগুলো কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও, জাস্ট বুঝাচ্ছে আর কি এখন। আচ্ছা, এখন আমাদের বলতেছে পরবর্তীতে এই যে এফ বিন্দু থেকে একটা লম্ব টান দিছি, লম্ব, এই যে এটা হচ্ছে লম্ব, এই লম্বটা কার উপরে? ও ই এর উপরে, ও ই এর উপরে পি এফ লম্ব। তো এফ বিন্দু হতে ও ই এর ওপর পি এফ বা এফ পি লম্ব আঁকি। ব্যাস, এটা হচ্ছে আমার চিত্রের বিবরণ। এরপরে আমরা এই চিত্র থেকে প্রমাণ যাব। এই ঘনবস্তুটির আয়তন এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর হবে। এই প্রমাণটা আজকে আমরা করব। ক্লাসে বাকিরা যারা আছো, ক্লাসে মাশাআল্লাহ 7 জন উপস্থিত। মিতু, নিশি, পিয়াস, রেশমি, শুভেন্দু, নৌসিন, কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? সবকিছু ক্লিয়ার? প্রশ্ন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখন নেক্সটে যাব। এখন একটা বিষয় আমি তোমাদের বলি, প্রশ্ন করি। আচ্ছা বলো তো, এটা যে সামান্তরিক মনে করো, তাই না? সামান্তরিক মনে করলে প্রথমত আমরা ক্ষেত্রফল বের করবো, এরপর হচ্ছে আমরা যাব আয়তন। আমাদের আয়তন প্রমাণ করতে হবে, আয়তনের মান হচ্ছে এত। এখন প্রথমত আয়তনের যাওয়ার আগে আমরা একটু ক্ষেত্রফল নিয়ে কাজ করি। আচ্ছা, ক্ষেত্রফল নিয়ে যদি আমরা কাজ করি, আমরা প্রথমত এইখানে একটা তল আছে, এই তলটা নিয়ে কাজ করব। মনোযোগ দিও, তলটার নাম হচ্ছে ও ই জেড এফ। এই নিচের এই তলটা, এই নিচের এই তলটা দিয়ে আমরা কাজ করব প্রমাণের জন্য। ঠিক আছে, এই নিচের তল দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব, দেন আমরা আয়তনের দিকে যাব আস্তে আস্তে। এখন আমি তোমাদের একটু বলি, প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, সামান্তরিক টাইপের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে ওইটার সূত্র কি হয়? সামান্তরিকের মতো, এটা যেহেতু একটা সামান্তরিকের শেপের মতো, এই তলটা, এই নিচের যে তলটা ও ই জেড এফ, এই তলটা যেহেতু সামান্তরিকের মতো প্রায়, তো এটার ক্ষেত্রফলের সূত্র কি হইতে পারে? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি হয় আমরা কি জানি বা মনে আছে তোমাদের? বলো তো একটু। সামান্তরিক টাইপের ক্ষেত্রফল, চমৎকার, নাই উত্তর দিয়েছ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এই যে আমাদের তলটা ও ই জেড এফ, এই তলটার মধ্যে দৈর্ঘ্য কোনটা ধরতে পারি আর প্রস্থ কোনটা ধরতে পারি? তোমরা একটু বলতে পারবা, দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ কোনটা? আর প্রস্থ ইজেড। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। নাইদা বলছো দৈর্ঘ্য হচ্ছে ও ই আর প্রস্থ হচ্ছে ই জেড। ভেরি গুড,
চমৎকার। কিন্তু আমরা তো আসলে যে কাজটা করব কোণ নিয়ে কাজ করব, কোণ। তো আমরা যে কাজটা করব আমাদের কোণ আর ভেক্টর নিয়ে যেহেতু কাজ করতে হবে, এজন্য আমাদের ও ই এটাকে দৈর্ঘ্য ধরবো, এখানে একটা ভেক্টর আছে বি ভেক্টর। একইভাবে এই তলের মধ্যে আরেকটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা কি বলতো? এই যে সি ভেক্টর। এই সি ভেক্টর কোন অংশটা, সেটা কিন্তু ই জেড না, এটা হচ্ছে অপোজিট, প্রস্থের অপোজিট যে অংশটা আছে ও এফ, ও এফ ভেক্টর। তো দেখতে পাচ্ছ এখানে আমরা যদি ই জেড ধরি তাহলে কিন্তু এই ই জেড-এর যে আমার বিষয়টা মানে ভেক্টর সাইন সেটা দেওয়া নাই, যদিও আমরা জানি সামান্তরিক বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, সেক্ষেত্রে এটাও কিন্তু সি ভেক্টর হয়। কিন্তু আমরা চিত্রে দেখতে পাচ্ছি আমাদের যে কোণ, এই যে এই তলে যে একটা কোণ উৎপন্ন হয়েছে ও ই জেড এফ, তলের মধ্যে একটা কোণ দেওয়া আছে, কোণটা হচ্ছে এই জায়গার মধ্যে বিটা কোণ। তো এই বিটা কোণের সাপেক্ষে আমরা মেজার করব, এই জন্য আমরা এখানে ও ই ধরবো দৈর্ঘ্য আর ও এফ ধরবো প্রস্থ, যেখানে একটা বি ভেক্টর একটা হচ্ছে সি ভেক্টর। এই জিনিসটাও দৈর্ঘ্য বোঝায়, আবার এই এফ বিও দৈর্ঘ্য বোঝায়, কারণ বিপরীত বাহুগুলো সমান্তরাল। আবার ই জেড প্রস্থ বোঝায়, ও এফটাও প্রস্থ বোঝায়। কিন্তু আমাদের কোণ তো দেওয়া আছে এইখানে, এই জন্য এই কোণের সাপেক্ষে যে আমাদের বাহু কাজ করতেছে ও ই আর একটা হচ্ছে এফ, এই জন্য দৈর্ঘ্যের জন্য ও ই ধরলাম, প্রস্থের জন্য ও এফ ধরলাম। দুইটা ভেক্টর এখানে কাজ করতেছে, বি ভেক্টর আর সি ভেক্টর। পুরোপুরি কনসেপ্ট বুঝতে পারছো? ব্যাখ্যা যা দিলাম দৈর্ঘ্য ও প্রস্থের কোন জায়গায় মানগুলো ধরলে সহজ হবে, ক্লিয়ার সবাই এতটুকু? মিতু, নাইদা তো বলছো, পিয়াস, রেশমি, শুভেন্দু, নৌসিন, ঠিক আছে? ওকে, এতটুকু ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার তাহলে আমরা এখন যাচ্ছি আমাদের কনসেপ্ট। এখন আমরা লিখব যে আমাদের যে আবদ্ধ ক্ষেত্রফল ও ই জেড এফ এর ক্ষেত্রফল। তো আমরা লিখব ও ই ভেক্টর এবং হচ্ছে ও এফ ভেক্টর, এই দুটার কি গুণ? ক্রস গুণ। আচ্ছা, আমরা এখন শুরু করলাম। তো লিখতেছি আমরা যে এখানে সামান্তরিকের ক্ষেত্রফল কোন দুটা কোন অংশের? ও ই জেড এফ সামান্তরিকের ক্ষেত্রফল, ও ই দৈর্ঘ্য, ও এফ প্রস্থ, তাহলে ও ই ভেক্টর ক্রস ও এফ ভেক্টর। যদিও এই জিনিসটা লেখা আমার পুরোপুরি সঠিক না, কারণ আমরা জানি ক্ষেত্রফল একটা স্কেলার রাশি, এই জায়গার মধ্যে আমি ভেক্টর দিয়েছি, আসলে দিয়েছি বোঝানোর জন্য আর কি তোমাদের, এই আর কি। হ্যাঁ, আর তোমরা যখন লিখবা ভেক্টর সাইনটা দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট তুমি ও ই আর ও এফ লিখলেই হবে। এরপর জাস্ট এর ও ই আর ও এফ এর যেই মানগুলো লিখে দিবা আর কি। ওই মানে কোন ভেক্টর? বি ভেক্টরকে বোঝায়, আর ও এফ মানে সি ভেক্টর বোঝায়, মাঝখানে ক্রস চিহ্ন দিবা। আচ্ছা, এখন একটা বিষয়, বি ভেক্টর আর সি ভেক্টর যখন আমরা ক্রস করতেছি তখন আমাদের ক্রস গুণফলের একটা সূত্রের ফরম্যাট আছে। যেমন আমরা এ ক্রস বি শিখছিলাম, এখানেও বি ক্রস সি এর একটা সূত্রের ফরম্যাট আছে, যেটাকে বলা হয় ভেক্টর সূত্রের ফরম্যাট, সেটা আমার লিখতে হবে। আর এখানে কোণের মান হচ্ছে বিটা। তাহলে এখন বলো তো তোমরা, বিটা কোণ থাকলে বি ও সি এর ক্রস গুণফলের সূত্রটা কি হবে? কোণ যখন বিটা, প্রশ্ন হচ্ছে কোণ যখন বিটা, সেই শর্তে বি ভেক্টর আর সি ভেক্টরের ভেক্টরের সূত্রটা কি হবে? প্রশ্ন বুঝতে পারলে উত্তর দিও। মিতু, নাহিদা, পিয়াস, রেশমি, শুভেন্দু, নৌসিন, প্রশ্ন কি বুঝতে পেরেছ? আমরা যেমন ওই যে এ ক্রস বি কি জানতাম, এ ক্রস বি সমান সমান কত লিখতাম বলো তো? এ ক্রস বি থাকলে কি লিখতাম, ভুলে গেছো? এগুলো তো সব জানা কথা আমাদের, মনে নাই কারো? একটু চেষ্টা করলে ভালো হইতো। হ্যাঁ, চমৎকার, সাইন বিটা হবে, ভেরি গুড, সাইন, কজ হবে না। তবে এখানে একটা একক ভেক্টর লিখতে হবে। হ্যাঁ, দেখো বি ভেক্টরের মান ইন্টু সি ভেক্টরের মান, এগুলো একটু বোল্ড করে লিখছি, দেখো মোটা করে লিখছি, এখানে কিন্তু মোটা না, চিকন, এটা ভেক্টর, এটা মান। বি সি সাইন বিটা ইটা, বি সি সাইন বিটা ইটা, এখানে বি সি সাইন বিটা শুধু মান বুঝাবে,
আর এটা বুঝাবে দিক। আমি তোমাদের পড়াইছিলাম না বেসিক ক্লাসে, পেয়েছিলাম না, মনে পড়তেছে? যেখানে এটা হচ্ছে একটা একক ভেক্টর, এটা দিক বোঝায়, বি আর সি এর দিক বোঝায় ইটা ভেক্টর, আর মান বোঝাবে বিসি সাইন বিটা, বিসি সাইন বিটা। এই বি আর সি হচ্ছে মান, বি ভেক্টরের মান আর সি ভেক্টরের মান। এই এতটুকু কনসেপ্ট বুঝতে পারছেন সবাই? মনে থাকবে? আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে বি সি সাইন বিটা, এটাই আমরা নিব, এটা নিব না, কারণ আমাদের ক্ষেত্রফল একটা স্কেলার রাশি, শুধু মান নিতে হবে। তো আমরা আরেকটা বিষয়, মান যখন বের করি তখন আমরা মডিউলাস দিই, মডিউলাস। বি আর সি ভেক্টরের মান নির্ণয় করতেছি, এটাকে আমরা মডিউলাস দিয়ে প্রকাশ করি। তো আমরা লিখতে পারি যে এই জায়গায় সামান্তরিকের ক্ষেত্রফলের মান হচ্ছে বি ক্রস সি মডিউলাস, বি ক্রস সি মডিউলাস। কারণ কি, বি ক্রস সি মডিউলাস মানেই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের মান, আর এর মানটা হবে বিসি সাইন বিটা, বিসি সাইন বিটা। দেখো তো, এই লাইনটা আমি এক্সট্রা করে লিখছি বোঝার জন্য, এইখান থেকে আমরা এটা লিখতে পারি। দেখো এই লাইনটার বেসিকটা বুঝতে পারছো কিনা? কেন আমরা মডুলাস দিলাম, কেন দিছি? শুধুমাত্র মান বের করতেছি। আমরা জানি মডুলাস দ্বারা কি বোঝায়, মান বের করা বোঝায়, এই জন্য মডুলাসের প্রতীক ব্যবহার করলাম। আমরা এটাই নিব, আর দিকটা নিব না, এই জন্য আমরা মডুলাস দ্বারা শুধু এই বিসি সাইন বিটাই নিলাম। কোনো প্রশ্ন আছে কারো এখানে? আর এনিওয়ান? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফলের কাজ শেষ। বাকিরা যারা কথা বলতে পারো নাই, রেসপন্স করো। মিতু বুঝতেছে কেমন? মিতু, মিতু পিয়াস, তোমরা আমাকে জানাইও, তোমাদের রেসপন্স খুবই কম পাইছি। মিতু পিয়াস বুঝতেছে কেমন, একটু চ্যাট বক্সে জানাইও আমাকে, হ্যাঁ? নৌশুনো বইলো মাঝে মধ্যে। এখন একটা বিষয়, এখন আমাদের ক্ষেত্রফল থেকে যেতে হবে আয়তন। আচ্ছা বলো তো, আয়তনের সূত্রে কি করলে ক্ষেত্রফল পাওয়া যায়? সরি, দুঃখিত, হ্যাঁ, আয়তন বের করতে গেলে ক্ষেত্রফলের সাথে কি গুণ করলে আয়তন পাওয়া যায়? এটা সবাই আমরা জানি, বলো তো একটু বলতে পারবা? আয়তন বের করব, চমৎকার, ভেরি গুড, উচ্চতা। আমরা যদি ক্ষেত্রফলের সাথে কি করি, উচ্চতা গুণ করে আয়তন হয়ে যাবে। থ্যাংক ইউ মিতু, থ্যাংক ইউ পিয়াস, বলছো, খুশি হলাম। এখন এই ক্ষেত্রফলের সাথে আমরা যদি উচ্চতা গুণ করি তাহলে আমাদের আয়তন হয়ে যাবে। তো লিখবো সামান্তরিকের আয়তন সমান সমান, এটাকে বলা হয় ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু হচ্ছে উচ্চতা। সামান্তরিক আয়তনের সূত্র কি পড়ছিলাম ভূমির ক্ষেত্রফলের মান ইন্টু উচ্চতা। এখন ভূমির ক্ষেত্রফলটা আমরা কোনটা লিখব? ভূমির ক্ষেত্রফল কি আমরা এইটা লিখব নাকি এটা লিখব? সমান সমান যেহেতু আছে, এটাও লেখা যায় অথবা এটাও লেখা যায়, শুধু মান নিতে হবে, মান মানে মানের প্রতিটা লিখতে হবে। তো সুবিধার জন্য, হিসাবের সুবিধার জন্য আমরা এই বি সি সাইন বিটা না লিখে শুধু মডিউলাস নিব, মডিউলাস বি ক্রস সি নিব। কেন নিব এটা একটু পরে বুঝতে পারবা। আর উচ্চতা আমাদের এইচ থাকবেই। তো লিখে দিলাম যে আমাদের সামান্তরিকের আয়তন ভূমির ক্ষেত্রফল যেটা আমরা পাইছি মডিউলাসের সাহায্যে, বি ক্রস সি মডিউলাস ইন্টু উচ্চতা ছিল এইচ, যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছিলাম উচ্চতা এইচ ছিল, এটাকে আমরা দিলাম 1 নং ইকুয়েশন। এই হচ্ছে মোটামুটি অর্ধেক অঙ্ক, পুরোপুরি এখনো শেষ হয় নাই, আর অর্ধেক বাকি আছে। এই পর্যন্ত আমাকে একটু জানাবা যে পুরোটা ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা সবাই? আচ্ছা, তো আজকে ক্লাসের শুরুতে আমি কিছুক্ষণ কথা বলাতে ক্লাসটার অনেকটা টাইম সেখানে চলে গিয়েছে, আদারওয়াইজ আমরা বাকিটাও কি করতাম, দেখা দিতে পারতাম এই লিঙ্কে। তো নতুন লিঙ্ক দিতেছি, 5 মিনিট পর নতুন লিঙ্কে তোমরা আসবা, ঠিক 5 মিনিট পর, 5-7 মিনিট লাগবে, নতুন লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্কে কিন্তু ক্লাস শেষ হবে না, নতুন লিঙ্কে ক্লাসের বাকি অংশটা তোমরা দেখতে পাবা। আসসালামু আলাইকুম, আমাদের স্পেশাল সাজেশন ক্লাসের পরবর্তী অংশে এখন আমরা আছি। তো আমাদের এই 1 নং সমীকরণ পর্যন্তই অর্ধেক অঙ্কটা হয়েছে। এখন পুরো অঙ্কটা কমপ্লিট করার জন্য বাকি প্রসেসটা জানতে হবে। আমরা মূলত বিটা কোণ নিয়ে কাজ করেছি, আমাদের আরেকটা কোণ বাকি ছিল, আমরা এখন সেই কোণটা নিয়ে কাজ করব। সেই কোণটা হচ্ছে আলফা। চলো আমরা এখন চিত্রের দিকে একটু লক্ষ্য করি।
আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চিত্র ছিল এই চিত্রের মধ্যে দুইটা কোণ দেওয়া ছিল, একটা বিটা কোণ, একটা হচ্ছে আলফা কোণ। এখন আমরা এই আলফা কোণ নিয়ে মেজারমেন্ট করব, আলফা কোণ নিয়ে চিন্তা করব কি কাজ করা যায়, দেন আমরা বাকি অংশের উত্তরটা মিলাতে পারবো। আমি জুম করে দেখাচ্ছি। আমি এটা একটু করি, আচ্ছা আমি একটু পরে করি, তোমাদের কাছে প্রশ্ন করি। আচ্ছা বলো তো একটু, এই যে আলফা কোণ, এই আলফা কোণের সাপেক্ষে একটা ত্রিভুজ গঠিত হয়, সেই ত্রিভুজটার নাম কি? প্রশ্ন হচ্ছে আলফা কোণের সাপেক্ষে একটা ত্রিভুজ, বলো। ওসিডি। আচ্ছা ভেরি গুড। আচ্ছা এখন এই ত্রিভুজটার মধ্যে একটা কোণ সমকোণ, সে কোণটা কোনটা? সে কোণটা কোনটা সমকোণ? ভেরি গুড, দেখা যাচ্ছে আমাদের এই সি কোণটা হচ্ছে কি সমকোণ। আমি এখন এই ত্রিভুজটা একটু ঘুরায়া ধরতেছি বোঝার জন্য। তোমাদের কাছে আরেকটা প্রশ্ন বলি, আমরা সি কোণ নিয়ে কোনো কাজ করব না, আমরা এই আলফা কোণ নিয়ে কাজ করব। আচ্ছা বলো তো, যখন কোণের পরিচয় আলফা, তখন ভূমি কোণটা হবে, লম্ব কোণটা হবে, অতিভুজ কোণটা হবে? ত্রিভুজটা ওসিডি থাকবে। ওসি ভূমি, সিডি লম্ব, ওডি অতিভুজ। আচ্ছা এখানে নাহিদ একটা উত্তর বলছো, আমি দেখি বাকিদের কাছে। পিয়াস, মিতু, শুভেন্দু, তোমাদের মতামত বলো, তোমাদের অপিনিয়নটা কি? নাহিদা একটা উত্তর বলছে, থ্যাংক ইউ নাহিদাকে। আলফা কোণের সাপেক্ষে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ? বাকিরা একজন বলো আমাকে। মিতু, পিয়াস, শুভেন্দু, আজিজুল জয়েন করছো, থ্যাংক ইউ। আজিজুল, ক্লাস আসলে আমাদের শুরু হয়েছিল প্রায় 11টার কাছাকাছি, তো জয়েন করছো, খুশি হলাম। একটু নিয়মিত চেষ্টা করবা যাতে সময় মতো ক্লাস উপস্থিত থাকা যায়, দেরি যাতে না হয়। হ্যাঁ একটু বলো, তোমাকে বলতে পারবো না বাকিরা? আচ্ছা যদি বলতে না পারো কোনো সমস্যা নাই, নাহিদা যেটা বলছে সেটাই সঠিক উত্তর, রাইট। আলফা কোণের সাপেক্ষে ওসি হচ্ছে ভূমি, সিডি লম্ব, আর হচ্ছে কি ও এ যে ও ডি হচ্ছে আমাদের অতিভুজ। থ্যাংক ইউ, ওকে পিয়াস রেসপন্স করছো, ধন্যবাদ। এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলি, আমাদের আলফা কোণের সাপেক্ষে আমরা কি নিয়ে কাজ করব? আমরা কি সাইন নিয়ে কাজ করব, না কজ নিয়ে, না টেন নিয়ে, কি নিয়ে কাজ করব? আমাদের আসলে উচ্চতা যে এইচ, এই এইচ এর মানটা ব্যবহার করতে হবে। এখন উচ্চতা এইচ এর মান যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাকে কোন ফাংশন নিয়ে কাজ করতে হয় একটু চিন্তা করো। উচ্চতা এটা নিয়ে কাজ করব, তার মানে চমৎকার, থ্যাংক ইউ সো মাচ নাইদা। কস, আমরা যদি এখানে কস ফাংশন নেই তাহলে আমাদের মোটামুটি এইচ এর মানটা বের করা যাবে। কারণ কি, এটা ভূমি, ভূমি নিতে পারবো। এরপর আমাদের এখানে লম্বের মান তো দেওয়া নাই, অতিভুজ নেওয়া যাবে, অতিভুজ এ দেওয়া আছে, তো ভূমি আর অতিভুজ দেওয়া আছে। এখন আমরা কজ ব্যবহার করলেই ভূমি অতিভুজ এটা পেয়ে যাব। আমরা জানি কবরে ভূত আছে, সেই কনসেপ্ট অনুযায়ী কি হয়ে যাবে, এটা বের হয়ে আসবে। তো দেখো আমরা শুরু করতেছি। তো আমাদের এখন এই জায়গার মধ্যে আমরা লিখব যে সুতরাং ত্রিভুজ ওসিডি এর মধ্যে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর আলফা যেহেতু আমরা কাজ করতেছি সুতরাং কজ আলফা হবে। কজ আলফার সূত্রটা মনে রাখার জন্য আমরা জানি কবরে ভূত আছে, এই যে ভূত আছে, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, এটা আমরা সবাই আগে থেকে জানি। তো তারপর রিভিশন, কজ মান ভূত আছে, কবরে ভূত ভূমি, তো ভূমির মান আমরা দেখতে পাচ্ছি, ভূমির মান তো হচ্ছে আমাদের ওসি প্রকাশ করছি, আর লম্ব অতিভুজ হচ্ছে ওডি। তো কজ আলফা ওসি বাই ওডি, কজ আলফা সমান সমান হচ্ছে কি ওসি বাই ওডি। ক্লিয়ার এতটুকু? মিতু, নাহিদা, পিয়াস, শুভেন্দু বুঝতে পারছো এতটুকু ক্লিয়ার? ওসি বাই ওডি, ঠিক আছে। আচ্ছা এবার মান বসা দেন, চলেন। হ্যাঁ মান বসা দাও, ওসির মান বসাও আর হচ্ছে ওডির মান বসাও। ওসি আর ওডির মান যদি বসা দিই, ওসির মান হচ্ছে এইচ, ওডির মান হচ্ছে এ। আমরা এখন যদি এইচ এর মান বের করতে চাই তাহলে হবে কি এ কজ আলফা, আর গুণ করে দিবা, তাহলে এইচ এর একটা মান বের হয়ে যাবে। তো এইচ এর মান আমরা বের করতে পারলাম, এইচ ইকুয়াল টু এ কজ আলফা, এইচ ইকুয়াল টু এ কজ আলফা, শেষ। এইবার এইচ এর মানটা আমরা 1 নং এ বসা দিব, তাহলে এই অঙ্ক শেষ।
এতটুকু যে আমরা বের করছি, এইচ এর পরিচয় বের করছি, আমাদের আসলে আয়তন বের করতে হবে। আয়তনের মধ্যে ১ নং সমীকরণে এইচ এর মান আমরা জানি না। এই এইচ এর মান বের করার জন্যই আমরা আলফা নিয়ে কাজ করে এইচ এর একটা মান পেলাম a cos আলফা। এতটুকু ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এখানে? তাড়াতাড়ি বলো। আচ্ছা, না এখন আমরা যে কাজটা করব, এইচ এর মানটা আমি ১ নং এ বসাবো। তো লিখতেছি যে এইচ এর মান ১ নং এ বসাই, যে ১ নং এ এইচ এর মান বসাই। আচ্ছা, এখন আমরা ১ নং থেকে যা পাইছিলাম বাংলা কথা সহ লিখব, যে সামান্তরিকের আয়তন, সামান্তরিকের আয়তন যেটা ছিল, একটু ওয়েট করো, একটু ওয়েট। হ্যাঁ, সামান্তরিকের আয়তন আমরা যেটা পড়ছিলাম, আমি একটু জুমটা ঠিক করে দেখাচ্ছি, একটু ওয়েট। তো সামান্তরিকের আয়তন আমরা যেটা পড়ছিলাম যে বি মডিউলাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইন্টু এইচ। এখন জাস্ট আমরা কি করব, এইচ এর মানটা বসা দিব। এইচ এর মান যত আছে, এইচ এর মান তো পাইছি আমরা একটু আগে a cos আলফা। তো সামান্তরিক আয়তন পাইলাম মডিউলাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইন্টু a cos আলফা। ওকে, এতটুকু ক্লিয়ার না সবাই? এখানে কি কারোর ঝামেলা আছে? জাস্ট এইচ এর মান বসেছি, আর তো কোনো সমস্যা নাই, বাকিটা সেম, তাই না? এখন প্রমাণ কি আমাদের হইছে পুরোপুরি? প্রমাণে মিলছে? প্রমাণে চাইছিল a ভেক্টর ইন্টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখানে আবার cos আলফা আছে, আবার এখানে এর উপরে ভেক্টর নাই, আবার হচ্ছে মডিউলাস আছে, এগুলো তো আসলে মিলে নাই। আমরা মান বসাইছি কিন্তু আসলে প্রমাণ এখনো মিলাতে পারি নাই। প্রমাণটা মিলবে কিভাবে? এখন প্রমাণ মিলানোর জন্য একটা ইতিহাস তোমাদের জানতে হবে। এই অঙ্কটার প্রমাণটা প্রায় হয়ে গেছে, একটু বাকি। এখন বাকি অংশটা বোঝার জন্য একটা ইতিহাস তোমাদের জানতে হবে, দেন তুমি প্রমাণটা ইজিলি বুঝতে পারবা। এই যে এতটুকু যে করে আসি, এর মধ্যে কি কোনো প্রশ্ন আছে কারো? বুঝছেন তো সবাই এতটুকু? আচ্ছা, এখন জি ভাইয়া। এখন প্রমাণটা তো মিলতেছে না। এখন প্রমাণটা কেমনে হবে? প্রমাণে তো আসলে এ ভেক্টর ছিল, আবার আমাদের ইয়া ছিল, বি ক্রস সি ছিল, মডিউলাস ছিল না। এখন এগুলো আমরা কীভাবে সরাবো? এটা সরানোর জন্যই আমি তোমাদের জন্য আলাদা করে একটা স্পেশাল নোট তৈরি করছি আজকে ক্লাসের জন্য, স্পেশাল ইনফরমেশন। জাস্ট এইটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তোমরা উত্তরটা ইজিলি বুঝতে পারবা। আমি এটা পরে দেখাবো উত্তরটা কীভাবে লিখছি। আপাতত আমি তোমাদের আজকে ক্লাসের বেসিকটা শেখাবো, যে আমরা এইখান থেকে যেটা না শিখলে অঙ্কটা সহজে বুঝতে পারবো না। মারাত্মক বেসিক ইনফরমেশন। আমি তোমাদেরকে 3টা সূত্র দেখাবো। প্রথম সূত্রটা আমি তোমাদের দেখা দিই। প্রথমে আমরা এই সূত্রটার দিকে একটু মেজারমেন্ট করি, বা একটু মনোযোগ দিই সবাই। হ্যাঁ, দেখো আমি একটু জুম করি, তাহলে ইজি হবে বুঝতে। তো আমরা সবাই জানি যে এইখানে প্রথমে লেখা আছে এ বি কস থিটা। কি লেখা আছে? এ বি কস থিটা। আর ডান দিকে আমি যদি তোমাদের দেখাই, ডান দিকেও সেম, জাস্ট আছে সাইন থিটা। বাম দিকে যেটা, ডান দিকে সেটাই আছে। তো বাম দিকে হচ্ছে কস, ডান দিকে হচ্ছে সাইন। তোমরা অলরেডি গেস করতে পারছো আমি তোমাদের কি দেখাচ্ছি। তো তারপর আমি একটা নিয়ম শিখাই, মনে রাখবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটা, যে কস থিটা থাকলে হবে ডট গুণ, আর সাইন থিটা থাকলে হবে ক্রস গুণ। এই কথাটা মনে রাখলে তুমি সব বুঝতে পারবে। আমি যা যা পড়াবো একটু পর। আমি রিপিট করলাম, কস থিটা মানে ডট গুণ বা ডট গুণের চিহ্ন ব্যবহার করবা, আর সাইন থিটা মানে কি ক্রস গুণের চিহ্ন ব্যবহার করবা। কথা কি বুঝতে পারছো? কস থিটা মানে ডট গুণ, সাইন থিটা মানে কি ক্রস গুণ। মনে থাকবে এই কথা? এটা আমাকে জানো, রেসপন্স করো। এটা বুঝতে হবে, এটা না বুঝতে পারলে তো উত্তর মিলাতে পারবা না। বাকিরা বুঝছো? নাহিদা সব বাকিরা একটু চেষ্টা করো রেসপন্স করার জন্য। সব কিছু ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। এবার রেসপন্স করবেন। এখন আমরা একটা বিষয় খেয়াল করব। আমরা প্রথমত যেটা দেখব, যে এই প্রথম অংশ এ বি কস থিটা, এইটার পরিবর্তে কি লিখতে পারি? জাস্ট এইটার পরিবর্তে কি লিখতে পারি? খুবই চমৎকার, দেখো দেখা যাচ্ছে। এই যে আমরা লিখতে পারি এই জিনিসটা, এ ভেক্টর সাইন ইনটু বা ডট গুণ বি ভেক্টর সাইন।
এটাই হচ্ছে আসল ম্যাজিক আজকে ক্লাসে। তোমরা এই দুটোর পার্থক্য একটু বুঝো। উপরে কিন্তু কোনো ভেক্টর সাইন ছিল না, দেখো এ এর মাথায় কোনো ভেক্টর সাইন নাই, বি এর মাথাও ভেক্টর সাইন নাই, কিন্তু নিচের দিকে দেখো এ এর মাথায় একটা ভেক্টর সাইন চলে আসলো, আবার বি এর মাথায় ভেক্টর সাইন চলে আসলো, আবার এখানে একটা ডট চিহ্ন চলে আসলো। তো এটা কেন হইলো? ওই যে আমি বলছিলাম কস থিটা মানে কি ডট গুণ, ডট চিহ্ন আসছে, কেন আসছে? কস থিটার জন্য। আর আমাদের মনে রাখতে হবে যে যখনই আমাদের ডট গুণ চলে আসবে তখনই দুইটা জিনিসের মাথায় ভেক্টর সাইন উঠে আসবে। কি বললাম? যখনই মাঝখানে ডট চিহ্ন চলে আসবে তখনই কাল্পনিকভাবে, কাকতালীয়ভাবে এ আর বি বা এখানে যে দুইটা মান থাকবে বা যে দুটা অক্ষর থাকবে সেই দুটা অক্ষরের উপরে ভেক্টর সিম্বল চলে আসবে চলে আসবে চলে আসবে। আমি যেটা বলছি কথা কি ক্লিয়ার বুঝতে পারছো? মন থাকবে? বুঝছেন? এটা বুঝতে হবে, প্লিজ রেসপন্স। আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি 2 নাম্বারের পরবর্তী ধাপে। আপনারা বলবেন যখন আমরা এ বি সাইন থিটা লিখছিলাম তখন আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারতাম বলেন তো? সাইন থিটার জন্য হচ্ছে ক্রস চিহ্ন বা ক্রস গুণ, এর মাথায় ভেক্টর হয়ে যাবে, বি এর মাথাও ভেক্টর হয়ে যাবে, সুন্দর। ঠিক এইরকম, কিন্তু আগে তো এর মাথায় কোনো ভেক্টর সাইন ছিল না, বি এর মাথা ছিল না, কিন্তু এখন কেন সাইনগুলো আসলো? কারণ এখানে ক্রস গুণফল চলে আসছে। ডট গুণফল আসলেও ভেক্টর সাইনগুলো চলে আসে, ক্রস গুণফল আসলেও ওই রাশিগুলোর উপর ভেক্টর সাইন অটোমেটিকলি চলে আসে। এটাই মারাত্মক বেসিক ইনফরমেশন আজকে ক্লাসের জন্য। কথা কি বুঝতে পারছো সবাই এতটুকু? আমাকে একটু জানাতে হবে প্লিজ, কথা ক্লিয়ার এতটুকু? কার কোনো প্রশ্ন আছে? জাস্ট খেয়াল রাখবেন ডট আর ক্রস, সাইন থাকলে ক্রস, কস থাকলে ডট, শেষ। ওকে, এটা তো কোনো বিষয় নেই, এটা আমরা আগে থেকেই জানি তাই না? এখন ঝামেলা হচ্ছে পরবর্তী অংশে, এটা একটু মনোযোগ দিতে হবে। এখন যেটা আমি শিখাবো মনোযোগ দিন। 2 নাম্বারটা হচ্ছে মডিউলাস যখন থাকবে, এই যে দেখেন মডিউলাস, দেখেন 2 নাম্বার লেখা আছে মডিউলাস পি ভেক্টর ইন্টু মডিউলাস কিউ ভেক্টর কস থিটা। এই জায়গার মধ্যে একটা ঝামেলা, অনেকে এটা বুঝতে পারো না, এখন আমি ক্লিয়ারলি বুঝাই। মনে রাখবেন যখনই আমাদের মডিউলাস থাকবে তখন আমাদের যখন এটার উত্তর করতে হবে তখন মডিউলাস উঠে যাবে। মনে রাখবেন যখনই মডিউলাস থাকবে তখন কি মডিউলাস উঠে যাবে, আর কস থিটা যেটা ছিল এটা উঠে যাবে, জাস্ট হবে ডট চিহ্ন। আমরা জানি কস থাকলে কি হবে? ডট চিহ্ন হবে, আর মডিউলাসটা লগে লগে উঠে যাবে, আর কোনো কিছুই চেঞ্জ হবে না। কি বললাম? কস থিটা থাকলে এটা তো উঠে যে ডট চিহ্ন হবে, এটা আমরা জানি, আর যখন মডিউলাস থাকবে এটাও উঠে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। এই হচ্ছে উত্তরটা। তার মানে মডিউলাস পি ভেক্টর ইন্টু মডিউলাস কিউ ভেক্টর ইন্টু কস থিটা, এর উত্তর হচ্ছে পি ভেক্টর ডট কিউ ভেক্টর। কোনো মডিউলাস নাই, আর কস চিহ্ন উঠে গিয়ে তো উঠে গেল, ডট বসে গেল। এ হচ্ছে রেজাল্ট। জাস্ট মডিউলাস উঠার নিয়ম হচ্ছে মডিউলাসটা উঠা দিবা আর মাঝখানে ডট চিহ্ন দিবা, আর কোনো চেঞ্জ নাই। ভেক্টর সাইন আগেও ছিল এখনও থাকবে, জাস্ট মডিউলাস উঠে যাবে। মিতু, নাহিদা, পিয়াস আমাকে জানাও বুঝতে পারলা কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি পরবর্তী ডান দিকে। ডান দিকটাও কিন্তু সেম। এখানে লেখা আছে মডিউলাস পি ভেক্টর ইন্টু মডিউলাস কিউ ভেক্টর সাইন থিটা। তাহলে উত্তর কত হবে বলো তো? রেজাল্ট কত আসবে? এখানে সাইন থাকলে হবে ক্রস চিহ্ন, আর ভেরি গুড, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। জাস্ট খেয়াল করবা মডিউলাস উঠে যাবে, আর হচ্ছে আমাদের কি সাইন উঠে গিয়ে ক্রস চিহ্ন বসবে, এই তাই না?
এই দুইটা কিন্তু আমরা আগে থেকেই জানি। 3 নাম্বারটাই তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, দেখি কে কে বলতে পারো। 1 2 এমনিতেই পারো। আসলে 1 আর 2 এর মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট পার্থক্য মডিউলাসের মধ্যে। মডিউলাস মানে হচ্ছে মান বোঝায়, মান, পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান। এখানে পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান, আর এখানে এ বি বলতে মানই বোঝায়। যদি এগুলো একটু মোটা করে লেখা উচিত ছিল, মোটা করে লিখি নাই। এ বি বলতে মান বোঝায়। ওকে, মান মানে হচ্ছে মডিউলাস, মান বের করার জন্য। তোমাদের কাছ থেকে আমি এখন এই প্রশ্ন নিচ্ছি, দেখি তোমরা উত্তর কতটুকু ক্লিয়ারলি বলতে পারো 3 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, জাস্ট মনোযোগ দিয়ে দেখবা, উত্তরটা বলবা, দেখি উত্তরটা মিলে কিনা, দেখি কার কার হয়। এই হচ্ছে আমাদের প্রশ্ন। মডিউলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইন্টু মডিউলাস সি ভেক্টর ক্রস ডি ভেক্টর কস থিটা, এটার উত্তর কত হবে একটু আমাকে বলো। এটা বুঝতে পারলে প্রমাণ ইজিলি পানি হয়ে যাবে, পানি ভাত। এইটা যদি জাস্ট এইটা বুঝতে পারো, 3 নাম্বারে যদি সঠিক বলতে পারো, তাহলে আজকের প্রমাণটা একবার পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। একটু পর যেটা আমি তোমাদের প্রমাণটা দেখাবো, জাস্ট এই 3 নাম্বার যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো। বি কেয়ারফুল, আমি একটু বলি, মনোযোগ দিয়ে উত্তর দিও। মিতু, নাহিদা, পিয়াস, এই 3 নাম্বার অপশনটা যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আজকের প্রমাণের সার্থকতা পাবো আমরা। আজকের প্রমাণটা একবারে পানি মতো সহজ হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ঠান্ডা মাথায় উত্তর দিবেন। এইটার রেজাল্ট আমরা কি লিখব? মডিউলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইন্টু মডিউলাস সি ভেক্টর ক্রস ডি ভেক্টর কস থিটা। বলতে হবে প্লিজ, রেসপন্স করতে হবে তো। মিতু, নাহিদা, পিয়াস, শেষ পর্যন্ত তোমরা আসি, এখনও ক্লাস 11:55 বাজে। থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্টে ক্লাস করতেছো। রেজাল্ট দাও, ভুল হোক সমস্যা নাই, আমরা শিখবো, তাই না? ভুল না হলে কি আমরা শিখবো? ভুল হোক শিখবো। যারা ক্লাস রেকর্ড দেখতেছেন আপনারাও চাইলে বলতে পারেন, মনে মনে বলবেন বা উচ্চস্বরেও বলতে পারেন, কিন্তু আমি তো আপনাদের কথা শুনতে পাবো না, কারণ এই ক্লাসটা এখন লাইভে হচ্ছে জুম অ্যাপে। আপনারা যারা ইউটিউব থেকে রেকর্ড দেখতেছেন, আপনারা যতই চিল্লান, যতই বলেন, আমি শুনতে পাবো না। তো এই জন্য ক্লাসগুলো জুম অ্যাপে করতে হবে, চমক পাওয়ার জন্য জুমে ক্লাসটা অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। মিতু দিয়েছো একটা উত্তর, ভেরি গুড। দেখি মিতু দিয়েছো এ ক্রস বি ইন্টু সি ক্রস ডি। আচ্ছা মিতু, আমাকে একটু বলতে হবে, তুমি এখানে একটু মুখে বললে ভালো হইতো যদি পারো আর কি। মিতু, তুমি ভয়েসে কথা বলতে পারবা? আমি একটা প্রশ্ন চাচ্ছিলাম, তোমার উত্তরটা পুরোপুরি মানে উত্তরটা কি সঠিক কিনা আমি এখনো বলতেছি না, তারপরেও তুমি যদি বলতে পারতা ভয়েসে ভালো হইতো। আচ্ছা নাহিদা বলো তো একটু, নাহিদা তো ভয়েসে কথা বলতে পারো, নাহিদা একটু বলো। মিতুর উত্তরটা আমি হোল্ড করতেছি। ভাইয়া ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে হচ্ছে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ফার্স্ট ব্র্যাকেট আর ডট, আবার ফার্স্ট ব্র্যাকেটে সি ভেক্টর ইন্টু ডি ভেক্টর। ইন্টু বলতে কি বোঝায়? ইন্টুটা আসলে কিসের ইন্টু? মানে ক্রস গুণটা। আচ্ছা, ক্রস গুণ। এই ভেক্টর সাইনগুলো কি থাকবে না চলে যাবে? থাকবে। আর মডিউলাস? মডিউলাস গুলো উঠে গিয়ে প্রত্যেকটা হচ্ছে এ বি ফার্স্ট ব্র্যাকেটে যাবে, সিডিও ফার্স্ট ব্র্যাকেটে, আর মিডলে হচ্ছে ডট গুণ। আচ্ছা, চমৎকার উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। উত্তর রাইট, আশা করি আমার পরিশ্রম সার্থক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মিতু। পিয়াস না থাকবে না মনে হয়, না পিয়াসে মনে কোনো যা ভুল হয়েছে, যাক থ্যাংক ইউ, চেষ্টা করছো পিয়াস। মিতু ঠিক আছে, তবে মিতু যেহেতু ভয়েসে কথা বলতে পারো নাই, আমি কিন্তু তোমাকে ওইটাই বলতে চাচ্ছিলাম, তুমি ভেক্টরের কথা বলো নাই। মিতু যেটা বলছো এ ভেক্টর মানে এ ক্রস বি ইন্টু সি ক্রস ডি, ঠিক আছে, কিন্তু ভেক্টরের কথা উল্লেখ করো নাই মিতু, এই জন্য বুঝতেছিলাম না তুমি কি আসলে বুঝতে পারছো কি পারো নাই, নাকি টাইপিংয়ে লিখতে পারতেছো না ভেক্টর সাইন আসলে লেখা কষ্টকর টাইপিংয়ে। তো আমি এটাই এই জন্য বলছিলাম, তুমি যদি ভয়েসে কথা বলতে পারতা ভালো হইতো। সমস্যা নাই, যদি মিতু তুমি বুঝতে পারো যে হ্যাঁ ভেক্টর সাইন হবে, এক্স্যাক্টলি উত্তর রাইট। চমৎকার উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ নাইদাকে, উত্তর রাইট হয়েছে, ভেরি গুড, ওয়াও চমৎকার। তার মানে আশা করি আপনারা এটা উত্তর সহজে বুঝতে পারবেন। তো বাকিরা খেয়াল করেন, তো যেটা বলতেছিলাম, ওকে থ্যাংক ইউ মিতু বলছো। আর পিয়াস খেয়াল করো, হয়তো বা কোনো মিসকনসেপ্ট হইতে পারে, একটু মনোযোগ দিও। আমরা বলেছিলাম কস থিটা থাকলে হবে ডট চিহ্ন, ঠিক আছে, আর
মডিউলাস থাকলে জাস্ট উঠে যাবে, মডিউলাস উঠে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর বাকি সব সেম, এ ক্রস বি আর সি ক্রস ডি, শেষ, এই রেজাল্ট। আর অবশ্যই এদের মাঝখানে ডট চিহ্ন হবে কেন, কস থিটা, এই জন্য। পিয়াস এবার কি বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে এবার? থাকলে বলতে পারো। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, জানতে হবে, তাহলে আমাদের প্রমাণ সার্থক হবে, প্রমাণ মিলবে বা প্রমাণ বুঝতে পারবা। ওকে, পিয়াস আমাকে জানায়ও। এরপর নেক্সট পরবর্তী যেটা দিব, এরপরে আমাদের প্রমাণটা হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী আরেকটা অংশ বাকি আছে। থ্যাংক ইউ পিয়াস, বলছো বুঝছো, থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা না বোঝাইলে আসলে আজকে প্রমাণটা দেখা মজা পাইতে না, বুঝছো? লাস্ট মানে সব অঙ্কই ভালো লাগতো, কিন্তু লাস্টে প্রমাণে যায় তোমাদের মাথা ঘুরতো, কী করছে হাবিজাবি, এই সে কত কিছু। এই জন্য এই বেসিকগুলো এখন শেখাচ্ছি। এইটার উত্তর দাও তো পারলে এখন। মডিউলাস পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর মডিউলাস আর ভেক্টর ক্রস এস ভেক্টর সাইন থিটা, বলো রেজাল্ট কত হবে? এটা তো পারার কথা। ফার্স্ট ব্র্যাকেটে পি ভেক্টর, ভাইয়া ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে পি ভেক্টর ক্রস গুণ কিউ ভেক্টর, এরপরে ক্রস গুণ হবে, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেটে আর ভেক্টর ক্রস গুণ এস ভেক্টর। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ নাইদার, দুর্দান্ত তো দিয়েছো, খুশি হলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আলহামদুলিল্লাহ, আমার পরিশ্রম আজকে সার্থক। হ্যাঁ, ও তো রাইট। ফার্স্ট ব্র্যাকেট পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, ক্রস চিহ্ন বা ভেক্টর সাইন, সরি ক্রস গুণ আর ভেক্টর ক্রস এস ভেক্টর। এই ছিল আমাদের আজকের প্রমাণটা বোঝার জন্য, শুধুমাত্র আজকের প্রমাণটা সহজে বোঝার জন্য এত এত কাহিনী রচনা করতে হইল। এইটাই হচ্ছে আজকে ক্লাসে ম্যাজিক, জাস্ট এটাই ম্যাজিক। আর বাকি সব এমনিতে আমরা পারবো, কারণ আমরা তো উপাদ্য সম্পাদ্য পড়ে আসছি, চিত্র থেকে কোনটায় যোগ, কোনটা বিয়োগ, কোনটা লম্বভূমি, এগুলো সব পারি। কিন্তু এই যে বেসিক কনসেপ্টটা আমাদের আজকে এটা আমরা শিখলাম, আমার মনে হয় এটা আজকে আমরা শিখছি, কারণ এই বিষয়গুলো কিন্তু এর আগে আমরা কখনো জানতাম না। জানতাম কস থাকলে ডট গুণ, আর সাইন থাকলে ক্রস গুণ। ভেরি গুড, হ্যাঁ পিয়া, সেটাই আর কি, ভেরি গুড। তো যেটা বললাম আর কি, আমরা কিন্তু এইগুলো সূত্র হিসেবে জানতাম, যেমন এ ডট বি, এ বি কস থিটা, এ ক্রস বি, এ বি সাইন থিটা। কিন্তু এই যে মডুলাসের ব্যাপারটা যেটা, সেটা আমি 3 নাম্বারটায় তোমাদের কাছ থেকে নিয়েছি, তোমরা দুর্দান্ত তো দিয়েছো। এটা কিন্তু আমাদের আজকেই খুবই স্পেশালভাবে এই বেসিকটা আমরা শিখলাম। ব্যক্তিগতভাবে আমি তোমাদের আজকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। তোমরা কি যে মডুলাসের ব্যাপারটাকে আগে থেকে এরকমভাবে জানতা, নাকি শুধু সে মুখস্থ করছিল? একটু বলো তো মডিউলাসের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কিন্তু সূত্র হিসেবে ব্যবহার করছি, কিন্তু আসলে সূত্র হিসেবে ব্যবহার করলেও এটার যে মাহাত্ম্যটা হচ্ছে এটা আজকে আমাদের বুঝতে ক্লিয়ার হয়েছে। এইটা যদি না বুঝতা, প্রমাণ বুঝতেও মাথা ঘুরাইতো, প্রমাণের লাস্ট 2টা লাইনই বুঝতে পারতা না। এই জন্য এই ইতিহাসগুলো রচনা করা। ওকে, তো আমি আর কি কোনো সময় নিব এখানে? মিতু, নাহিদা, পিয়াস, কোনো প্রশ্ন করবা এখানে? এনি ডাউট থাকলে বলতে পারো। না ভাই, প্রশ্ন নাই। তাহলে চল আমরা শুরু করি। লাস্ট অফ অল আমাদের যেই ঝাঁকানাকা প্রমাণ, সেই ঝাঁকানাকা প্রমাণে এখন একটা বিষয় বলি, শুনেন। বিষয়টা হচ্ছে গিয়ে, প্রমাণের মধ্যে তো আমার এ ছিল আগে, হ্যাঁ, তারপরে ছিল বি ক্রস সি। এখন এটাকে সাজায় লেখা যায় না, এটাকে আগে লেখা যায় না, এটাকে আগে লিখে বি ক্রস সি পরে লিখে তারপরে কস আলফা দিয়ে দাও, এটা তো চাইলে করাই যায়, তাই না? তো চলো আমরা এটা করে দিই, প্রমাণের স্বার্থে আমরা কাজটা করে দিই। হ্যাঁ, এবার লিখতেছি আমরা, এটা আগে লিখলাম মডিউলাস বি ক্রস সি কস আলফা। এখন আমি তোমাদের কাছে উত্তর জানতে চাচ্ছি, এর পরের লাইনটা কি হবে বলো একটু। ঠিক এর পরের লাইনটা কি হইতে পারে একটু আমাকে বলেন তো একজন, যদি আপনারা সব বুঝতে পারেন, একটু আগে যা পড়াইছিলাম। আশা করি পারবেন। এইটার ঠিক পরের লাইনটা কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস গুণ সি ভেক্টর ফার্স্ট ব্র্যাকেটে। আর কিছু? হ্যাঁ, আর কিছু হবে কি হবে না এটা বলো, জাস্ট আর কিছু হবে কি হবে না? ভাইয়া আর কিছু তো হচ্ছে না, কারণ সাইন ভেক্টর থাকলে ওখানে এটা বলা যায়। ওকে, আচ্ছা আমি নাবিলা বলে, নাবিলা তো হচ্ছে তোমার বান্ধবী নাহিদা। ওকে, নাবিলা নাহিদা কাছাকাছি তো, ওই জন্য আশা করছি।
আচ্ছা, নাহিদা উত্তর দিয়েছো একটা, আমি একটু হোল্ড করি। পিয়াস, মিতু, তোমাদের অপিনিয়নটা বলো। 12টা 3 বাজে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিতু দিয়েছো উত্তর, ওকে। পিয়াস উত্তর দাও, লাস্ট অফ অল তুমি বাকি আছো, দেখি উত্তর সঠিক হয় কার। আমি হোল্ড করছি 2টা উত্তর। পিয়াস তুমি বাকি আছো শুধু। পিয়াস, ট্রাই টু অ্যান্সার ইউ প্লিজ। চ্যাট বক্সেই লিখো, সমস্যা নাই, ভয়েসে বললেও হবে, প্রবলেম নাই, যেটাই বলতে চাও বলতে হবে। পিয়াস, ট্রাই টু ইউর অ্যান্সার প্লিজ ইমিডিয়েটলি। আমি তোমার অপেক্ষা আছি। পিয়াস, দ্রুত করতে হবে, আমরা কিন্তু ওয়েট করতেছি। সময় যেহেতু আমাদের অনেকটা পার হয়ে গিয়েছে, আমরা অনেকটা লং টাইম ক্লাস করতেছি আজকে। ট্রাই করো পিয়াস, ভুল হোক সমস্যা নাই, তুমি একটু লিখে দাও। ও পিয়াস কি শুনতেছেন আমার কথা? ও তো না, স্পিকারের সমস্যা হয়েছে। আচ্ছা পিয়াস, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার উত্তরটা আমি গ্রহণ করতে যাচ্ছি, তুমি এইটার পরের লাইনটি তোমাকে বলো, চ্যাট বক্সই বলো, সমস্যা নাই। পিয়াস, তুমি যদি আমার কথা শুনতে পারো চ্যাট বক্সে একটু বলো এইটার ঠিক পরের লাইনটা কী হবে। আমি তোমার উত্তর অপেক্ষা ছিলাম। মিতু উত্তর দিয়েছে একটা, নাহিদ উত্তর দিয়েছে, আমি এখনো বলি নাই উত্তর সঠিক নাকি ভুল, আমি জাস্ট হোল্ড করছি ওদের উত্তরগুলো। পিয়াসের উত্তর অপেক্ষা আছে আমি। আবার বলো তো, আবার বলো তো পিয়াস। আচ্ছা, ভেক্টর মেক্টর কিছু হবে না? হ্যাঁ পিয়াস, কোনো কি ভেক্টর সাইন টেন হবে না, শুধু এ। হ্যাঁ পিয়াস, আমি শুনতে পাচ্ছি না, তুমি তোমাকে জানাও ভেক্টর সাইন কি হবে না, শুধু কি হবে এ ডট বি ক্রস সি, এরকম কোনো ভেক্টর চিহ্ন হবে না? আচ্ছা, আমি অনেকটা ওয়েট করলাম, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ, আপনারা 3জন 100% সঠিক উত্তর দিতে পেরেছেন, দুর্দান্ত হয়েছে, কনগ্রাচুলেশন, উত্তর রাইট। হ্যাঁ, ভেরি গুড, এক্সিলেন্ট, চমৎকার, দুর্দান্ত, ওয়াও, ফাটাফাটি, আর কি বলা যায়, খুবই খুবই সুন্দর হয়েছে। মিতু, নাহিদা এবং পিয়াস, এক্স্যাক্টলি উত্তর রাইট। এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, দিস ইজ প্রমাণ, শুড। এখন তোমরা একটু মিলাও তো, এই যে এই কনসেপ্টটা যদি তোমরা না জানতা, আমরা যদি এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইন লিখতাম, কেউ কি কিছু বুঝতা? এখন নিজেরাই বলো। না ভাইয়া, বুঝতে টাফ। হ্যাঁ, অবশ্যই এই লাইন থেকে এই লাইন বুঝতো না, আমি নিজেই বুঝি নাই, সত্যি কথা, আমি যখন আজকে নোট করছি নিজে আমি বুঝি নাই যে কেন এই লাইন থেকে এই লাইন আসলো। দেন গবেষণা করার পর, অনেক জিনিস গবেষণা করার পর এই জিনিসটা মাথায় আসছে, দেন আমি তোমাদের আগে এটা শিখাইছি, দেন আমি এটা আসছি। এই হচ্ছে আমাদের লেখাপড়া। সমস্যা নাই পিয়াস, বলছো, খুশি হলাম। আমি অনেক খুশি হয়েছি তোমরা এত লং টাইম ধরে ক্লাস করতেছিলা। তো দেখো, ক্লাস যেহেতু করছো অবশ্যই তোমাদের জন্য, আমার জন্য তো আর না, ক্লাস তো তোমাদের জন্য করছো, তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, কঠিন কঠিন বিষয়গুলো শিখতে চাও। দেখো, এই জিনিসগুলো কিন্তু অনেকটা সেন্সিটিভ বিষয়, আমরা আগে এগুলো জানতাম না, এখন অনার্সে উঠে এগুলো শিখতেছি, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, আরও অনেক সেক্টর আছে, সবগুলোতেই অনেক কিছু শিখতে হবে। সেই জন্য ক্লাসগুলো নিয়মিত করতে হবে, একটু কষ্ট করতে হবে, রাত জেগে পড়তে হবে আর কি। তো অনেক কষ্ট হয়েছে তোমাদেরও, আমারও হয়েছে। তা আমার কষ্টটা আসলে এরকম কিছু মনে করি না, আমি তো তোমাদের জন্য কষ্ট করি, এটা তো আগে থেকেই, 2021 সাল থেকেই তোমাদের নিয়ে কাজ করতেছি, হয়তো তোমরা তখন ছিল না, এখন তোমরা আছো। ইনশাল্লাহ সামনে যতদিন না আসি আমি থাকবো, তোমরাও থাকবে ইনশাল্লাহ। আর মৃত্যুবরণ করলে তো চলেই গেলাম, দোয়া করো যাতে ইমানের সহিত চলে যেতে পারি এবং মানুষের জন্য উপকার কিছু করতে পারি লাইফে ইনশাল্লাহ। তো যারা যারা ক্লাসগুলো রেকর্ড দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা ক্লাসগুলো একটু কষ্ট করে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন, নোটগুলো লিখে আমাকে দেখাবেন, আর প্রত্যেক দিন ক্লাসটা জুমে করার চেষ্টা করবেন। রেকর্ড ক্লাস দেখলে মজা পাবেন, কিন্তু মনের মতো মজা হবে না। তো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। আমাকে একটু জানায়ও, নাহিদা, মিতু, পিয়াস, যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, যতটুকু পড়ানো হইল।
কোনো না প্রশ্ন ভাইয়া, আছে? কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় বলি, তোমাদের সামনে যেহেতু পরীক্ষা কাছাকাছি আছে, তো তোমাদের আমি যেই সাজেশন, সেই সাজেশন নিয়ে খুব শীঘ্রই কাজ করার চেষ্টা করতেছি। ওভারঅল সব সাবজেক্টেই আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সাপোর্ট দিতে। আমি যে ক্লাসটা করাই, ক্লাসটা একটু লং টাইম হয় জানো, ক্লাসটা একটু সময় লাগে, ক্লাসটা বুঝে পড়াতে একটু টাইম লাগে, অনেক বড় হয়। কিন্তু আমার শুধু অনলাইনে তো ক্লাস না, আমি তোমাদের অফলাইন সাপোর্টও দেওয়ার চেষ্টা করতেছি। স্পেশালভাবে কারো কোনো সাজেশন লাগলে, কোনো টপিক বুঝতে সমস্যা হলে, বা কারো যদি কোনো গাইডলাইন লাগে, সেটাও আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো এই জন্য তোমরা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ রাখবা নিয়মিত। ক্লাস যদি মিস হয়ে যায় কোনো সমস্যা নাই, রেকর্ডটা দেখে নিবা, যোগাযোগ রাখবা, আর চেষ্টা করবা একটু রেগুলার মেনটেন করতে। রেকর্ড ক্লাস দেখবা রেগুলার, আর যদি সরাসরি ক্লাস করতে পারো অবশ্যই ভালো। আর অবশ্যই মনে রাখবা যোগাযোগটা যাতে বন্ধ না থাকে। কোনো কারণে যদি কোনো ক্লাস করতে মিসও হয় আমাকে জানা দিবা, তাহলে আমি খুশি থাকবো। আমি বুঝতে পারবো যে হ্যাঁ, মেয়েটা আমাকে মনে রাখছে, ছেলেটা আমাকে মনে রাখছে। থ্যাংক ইউ সো মাচ। এই বলে আজকে আমাদের ফার্স্ট সাজেশনের ক্লাস শেষ করতেছি। সবাইকে বলতেছি পরবর্তী ক্লাসের অপেক্ষা থেকো, দোয়া করে যাতে সুন্দর সুন্দর ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি সারা বছর। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।